রুন দারুণ বিরক্ত হলো। একজন লোক আগ্রহ করে নিতে চাইছে, কিন্তু মেয়েটা যাবে না। এর মানে কি? কত রকমের মজার ব্যবস্থা আছে। সারা রাত জেগে সার্কাস টার্কাস দেখবে তা না, অ্যানি মুখ গোঁজ করে বসে আছে। কেন যাবে না অ্যানি? আমার ভালো লাগে না। ভালো না লাগার কি আছে এখানে? বললাম তো, আমার কোথাও যেতে ইচ্ছে করছে না। সার্কাস দেখতে তোমার ভালো লাগে না? অ্যানি চুপ। পুতুল নাচ দেখতে ভালো লাগে না? কোনো জবাব নেই। তার উপর প্যান্টোমাইম আছে। অ্যানি টেনে টেনে বলল, তুমি যদি যাও তাহলে আমি যাব। রুন বিরক্ত স্বরে বলল, আমি তোমার কোনো অজুহাত শুনতে চাই না। তুমি যাবে এবং হাসি মুখে যাবে। একটা লোক এত টাকা খরচ করে টিকিট এনেছে। না, সে যাবে না। দিন রাত ঘরে বসে থেকে এটা তোমার হয়েছে। মা, আমি কোথাও যেতে চাই না। এই ব্যাপারে আমি আর কোনো কথা বলতে চাই না। তুমি তোমার কাপড় গুছিয়ে রাখো। সন্ধ্যাবেলা এত্রা চাচা তোমাকে তুলে নিয়ে যাবে। অ্যানি গিয়ে তার বাবাকে ধরল। বাবা, আমি ওই জাহাজে যেতে চাই না। কেন মা? আমার ভালো লাগছে না। শরীর খারাপ? না, শরীর ঠিকই আছে। তাহলে কি মন খারাপ? হুম। মন খারাপ হলে তো যাওয়াই উচিত। তাহলে মন ভালো হবে। তাছাড়া বহু টাকা খরচ করে তোমার এত্রা চাচা টিকিট কেটেছেন, সেটা দেখতে হবে না? আমার একটুও ইচ্ছা করছে না বাবা। ইচ্ছা না করলেও আমাদের অনেক কিছু করতে হয়। তুমি না গেলে তোমার মা খুব রাগ করবেন। তোমার মা রাগ করলে কী অবস্থা হয় তা তো তুমি জানোই, জানো না? জানি। যাও মা, ঘুরে আসো। বেশ লাগবে তোমার। তখন মনে হবে কেন যে আগে আসতে চাইনি। রাত 10টার পর জামশেদ ঘরের দরজা বন্ধ করে দেয়। আজকেও করে দিয়েছে। সুটকেস খোলা হয়েছে। হুইস্কির পেট মোটা বোতল বের হয়েছে। বোতলের মুখ খোলবার আগেই দরজায় আলতো করে টোকা পড়ল। কে? কোনো জবাব নেই। জামশেদ বোতলটা ব্যাগে ঢুকিয়ে ফেলল। কে? কোনো উত্তর নেই। জামশেদ দরজা খুলে দেখে ঘাসের স্লিপার পায়ে দিয়ে অ্যানি দাঁড়িয়ে আছে, শুকনো মুখে। কি ব্যাপার? আমি তোমার সঙ্গে একটা কথা বলতে চাই। কথাটা সকালে বললে হয় না? না। এসো, ভেতরে এসে বলো। অ্যানি নিঃশব্দে ভেতরে এলো। জামশেদ দেখল মেয়েটির চোখ ফোলা, নিশ্চয়ই দীর্ঘ সময় ধরে কেঁদেছে। কি বলবে বলো। কাল সন্ধ্যায় এত্রা চাচা আমাকে একটা জাহাজে নিয়ে যাবে। সেখানে সারা রাত ধরে সার্কাস টার্কাস হবে। অ্যানি দম নেয়ার জন্য থামল। জামশেদ কিছুই বলল না। আমি সেখানে যেতে চাই না। ও, ওই লোকটা ভালো না। আমি অনেক কিছু বুঝতে পারি। আমি আগের মতো ছোট না। তুমি তোমার বাবা মাকে বলেছ? বলেছি, কিন্তু কোনো কাজ হয়নি। তুমি কি বলেছ এত্রা চাচা লোকটি খারাপ? না। অ্যানি ফুঁপিয়ে উঠল। জামশেদ ভারী গলায় বলল, যাও, ঘুমোতে যাও। অনেক রাত হয়েছে। নাও, এই তোয়ালিটা দিয়ে চোখ মুছো। অ্যানি চোখ মুছে শান্ত স্বরে বলল, শুভরাত্রি মিস্টার জামশেদ। শুভরাত্রি। এত্রা এসে পড়ল 5টার মধ্যেই। তার গায়ে চমৎকার একটা সার্জের কোট, পিঠে বাটিকের কাজ করা একটা চামড়ার ব্যাগ। অ্যানি তৈরি তো? রুন বলল, হ্যাঁ, তৈরি হচ্ছে। আর ঝামেলার কথা বলো কেন? হঠাৎ করে বলছিল সে যাবে না, তার নাকি ভালো লাগছে না। কি আশ্চর্য, ভালো লাগছে না কেন? কোথায়? অ্যানি কোথায়? সাজগোজ করছে। যাচ্ছে তো এখন? হ্যাঁ, যাচ্ছে। যাক, তাও ভালো। অ্যানি লাল রঙের একটি ম্যাক্সি জাতীয় ড্রেস পরেছে। ড্রেসটির জন্যই হোক বা অন্য কোনো কারণেই হোক, অ্যানিকে বেশ বড় বড় লাগছে। 15-16 বছরের তরুণীর মতো। রুন অবাক হয়ে বলল, বাহ, চমৎকার লাগছে তো। গালে কি তুমি রুজ দিয়েছো অ্যানি? না। রুজ ছাড়াই গাল এমন লাল দেখাচ্ছে? আশ্চর্য তো। এত্রা দেখো, আমার মেয়েকে দেখো, পরীর মতো লাগছে না? হুম, তা লাগছে। মেয়ে মায়ের মতোই হয়েছে। গেটের পাশে জামশেদ দাঁড়িয়েছিল। এত্রা অ্যানিকে নিয়ে গেটের কাছে আসতেই সে বলল, মিস্টার এত্রা, অ্যানিকে যে তুমি জাহাজে নিয়ে যাচ্ছ, সেখানকার নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে আমি তো কিছু জানি না। তোমার জানার কোনো দরকার আছে কি? আছে। আমাকে বেতন দিয়ে রাখা হয়েছে অ্যানির নিরাপত্তার জন্য। কাজেই অ্যানি যেখানে যাবে আমিও সেখানে যাব। এত্রা স্তম্ভিত হয়ে গেল। বলে কি ইউজবুক? আমি একে নিয়ে যাচ্ছি, এটাই কি যথেষ্ট নয়? না মিস্টার এত্রা, মোটেও যথেষ্ট নয়। আমিও সঙ্গে যাচ্ছি। এত্রা দেখল লোকটির কালো চোখ পাথরের মতো কঠিন। এ যাবেই সঙ্গে, এতে ভুল নেই।
অ্যানির ফ্যাকাশে ঠোঁটে হঠাৎ যেন রক্ত ফিরে এসেছে। সে মনে হচ্ছে অন্যদিকে তাকিয়ে হাসি গোপন করতে চেষ্টা করছে। তোমাকে সঙ্গে নেয়ার জন্য কোনো বাড়তি টিকিট নেই। তাহলে আজকের যাওয়াটা বাতিল করতে হবে। আমার মনে হয় একটা ছোট ব্যাপারকে এখানে অনেক বড় করে দেখা হচ্ছে। আমার তা মনে হয় না, মিস্টার এত্রা। এত্রা তীক্ষ্ণ দৃষ্টিতে তাকালো। জামশেদ শান্ত স্বরে বলল, চেষ্টা করলে এখনও হয়তো আরও একটা টিকিট জোগাড় করা যেতে পারে। এত সময় আমার নেই। আমি একজন ব্যস্ত মানুষ। তাহলে বরং অন্য কোনো দিন হবে। এত্রা জবাব দিল না। ভিকি অনেক রাতে ঘুমোতে এসে দেখে রুন জেগে আছে। ব্যাপারটি অস্বাভাবিক। রুন এত রাত পর্যন্ত জাগে না। রাত জাগলে তার চোখের নিচে কালি পড়ে। এটি সে হতে দেয় না। শরীর ঠিক রাখবার জন্য অনেক কঠিন নিয়ম সে মেনে চলে। ভিকি বলল, কি ব্যাপার, এখনও জেগে আছো যে? 1:30 বাজে। তোমার জন্য জেগে আছি। কিছু হয়েছে নাকি? ওই লোকটির চাকরি নট করে দাও। কার চাকরি নট করব? জামশেদ না কি যেন নাম, অ্যানির বডিগার্ড। ব্যাপারটা কি? অত্যন্ত অভদ্র ব্যবহার করেছে সে। কার সঙ্গে? তোমার সঙ্গে? না, এত্রার সঙ্গে। এত্রা ভীষণ রেগে আছে। ঘটনাটা খুলে বলল রুন। ভিকি গম্ভীর হয়ে বলল, এটা বলার জন্যই তুমি এত রাত পর্যন্ত জেগে বসে আছো? ঘটনাটা তোমার কাছে খুব সাধারণ মনে হচ্ছে? এত বড় অপমান করলো সে এত্রাকে। শেষ পর্যন্ত এত্রা অ্যানিকে রেখে গেল। এত্রার অপমানিত বোধ করার তো কোনো কারণ নেই। লোকটি তার ডিউটি করেছে। ডিউটি? কিসের ডিউটি? অ্যানির নিরাপত্তার দিকে লক্ষ্য রাখার ডিউটি। লক্ষ্য রাখা যাতে কেউ অ্যানিকে কিডন্যাপ না করে। রুন রেগে গিয়ে বলল, কে কিডন্যাপ করবে অ্যানিকে? আমারও তো সেই প্রশ্নই ছিল, কিন্তু তখন তুমিই আমাকে অন্যরকম বুঝিয়েছ। বেশ, আমি ভুল করেছি। বডিগার্ডের ভূত তোমার ঘাড় থেকে নেমেছে? রুন জবাব দিল না। বডিগার্ড আর তাহলে প্রয়োজন নেই? না। খুব ভালো। এখন বলো, কবে তাড়াচ্ছ লোকটাকে? বললেই তো আর হুট করে তাড়ানো যায় না। চাকরি থেকে বরখাস্ত করতে হলে খুব ভালো একটা কারণ থাকতে হবে, নয়তো ইউনিয়নের ঝামেলায় পড়ব। কিন্তু চাকরি দেবার সময় তো তুমি বলেছিলে টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্ট, বলনি? হ্যাঁ, তা বলেছি। কিন্তু টেম্পোরারি অ্যাপয়েন্টমেন্টেও 3 মাস শেষ হবার আগে নোটিশ দেওয়া যায় না। তুমি এত ব্যস্ত হয়ে উঠলে কেন? এত্রা খুবই রাগ করেছে। একে তো এত্রাই জোগাড় করে দিয়েছিল। এত্রা আমাকে বলেছে ওই লোকটি না বিদায় হওয়া পর্যন্ত সে এই বাড়িতে আসবে না। না আসুক, তার আসতেই হবে এমন কোনো কথা আছে? তার মানে কি বোঝাতে চাচ্ছ তুমি? কিছুই বোঝাতে চাচ্ছি না। ভোর হোক, তখন দেখা যাবে। এখন ঘুমাও। অসংখ্য ঝামেলা আমার মাথায়। এইসব সামান্য ব্যাপার নিয়ে হইচই করতে ভালো লাগছে না। তোমার আবার কি ঝামেলা? ব্যাংক থেকে লোন পাওয়া যাচ্ছে না। একটা থেকে না পাওয়া গেলে অন্যটা থেকে পাওয়া যাবে। ভিকি কথা না বাড়িয়ে ঘুমোতে গেল। রুন মাথার চুল আঁচড়াতে আঁচড়াতে বলল, ওই লোকটি মনে হয় অ্যালকোহলিক। মারিয়া জানালা দিয়ে দেখেছে। রাতের বেলা সে বোতল নিয়ে বসে। এক আধটু ড্রিঙ্ক তো সবাই করে। তা করে, কিন্তু কেউ দরজা টরজা লাগিয়ে করে না। আমি এ বাড়িতে কোনো মাতালকে রাখবো না। সকাল হোক, আলাপ করে ঠিক করব কি করা যায়। এখন দয়া করে ঘুমোতে যাও। টুকটুক করে দরজায় টোকা পড়ছে। জামশেদ ভারী স্বরে বলল, কে? আমি। আমি অ্যানি। কি চাই? আমি তোমাকে ধন্যবাদ দিতে এসেছি। ঠিক আছে, এবার যাও। আমি তোমার জন্য কয়েকটা গোলাপ ফুল এনেছিলাম। ফুল লাগবে না, তুমি যাও। অ্যানি তবুও দীর্ঘ সময় দরজার সামনে দাঁড়িয়ে রইল। মারিয়া কফির পেয়ালা হাতে বাইরে বেরিয়ে দেখল অ্যানি চুপচাপ দাঁড়িয়ে আছে। ব্যাপারটা তার ভালো লাগলো না। একটা ভয়ঙ্কর লোকের দরজার সামনে ফুল হাতে দাঁড়িয়ে থাকাটা চট করে চোখে লাগে। ব্যাপারটা রুনকে বলতে হবে। মারিয়া ডাকলো, অ্যানি। হ্যালো মারিয়া, কি করছো একা একা? কিছু করছি না। ফুল কার জন্য? অ্যানি হাসি মুখে বলল, বুড়ো ভালুকের জন্য। হঠাৎ ফুল কেন? কোনো বিশেষ কারণ আছে কি? আছে, তোমাকে বলা যাবে না। মারিয়ার ভ্রু কুঞ্চিত হলো। ব্যাপারটা তার মোটেও ভালো লাগছে না। জামশেদকে একদিনের ছুটি দেওয়া হয়েছে। তার ছুটির প্রয়োজন ছিল না, তবু নিতে হলো। ভিকি বারবার বলল, ঘুরে টুরে আসো। সারাক্ষণ ঘরে বন্দি হয়ে থাকার দরকার নেই। অ্যানির স্কুল নেই, সে বাড়িতেই থাকবে। জামশেদের যাবার তেমন জায়গা নেই। মিলান শহরটিকে সে খুব ভালো চেনে না। 10 বৎসর আগে এখানকার অলিগলি চেনা ছিল, এখন আর নেই। 10 বৎসর খুব দীর্ঘ সময়। এই সময় খুব চেনা জিনিসও অচেনা হয়ে যায়।
রাস্তাঘাট বদলে গেছে, শহর অনেক পরিচ্ছন্ন হয়েছে। ড্রেলকা নদীর দুপারে বস্তি জাতীয় যেসব বাড়িঘর ছিল তার কোনো চিহ্ন নেই। আকাশ ছোঁয়া দালান কোঠা উঠেছে দুপাশে। প্রশস্ত 6 লেনের রাস্তা, ঝলমলে নিয়ন আলো। সন্ধ্যার আগে জামশেদ একতলা একটা রেস্টুরেন্টের সামনে এসে দাঁড়ালো। রেস্টুরেন্টটি শহরের উপকণ্ঠের একটা দরিদ্র অঞ্চলে। অল্প আলোয় একটি বাতি জ্বলছে। সেই আলোতে রেস্টুরেন্টের নাম অস্পষ্টভাবে পড়া যায়, পিৎজা অ্যান্ড লাসানিয়া হাউস, লেখাটি ইংরেজিতে। রেস্টুরেন্টটি ফাঁকা। এক কোণায় একটা বুড়ো মতো ভদ্রলোক ঝিমুচ্ছে, অন্য প্রান্তে একটা অল্প বয়সী মেয়ে একা একা বসে আছে। মেয়েটি ঘন ঘন ঘড়ি দেখছে, নিশ্চয়ই কারোর জন্য অপেক্ষা করছে সে। কাউন্টারে অল্প বয়স্ক এক ছোকরা বসে আছে। জামশেদ কাউন্টারের দিকে এগিয়ে গেল। আমি একজন আমেরিকানের খোঁজ করছি, তার নাম বেন ওয়াটসন। ছেলেটি সন্দেহ ভরা দৃষ্টিতে তাকিয়ে রইল। থেমে থেমে বলল, কী জন্য খোঁজ করছেন? ও আমার পরিচিত। বেন এখানে নেই। সে এখানেই আছে। কখন আসবে সে? জানি না। আমি তার জন্য অপেক্ষা করব। ইচ্ছে হলে করো। জামশেদ একটি অন্ধকার কোণা বেছে নিল বসবার জন্য। কাউন্টারের ছেলেটি এসে জিজ্ঞেস করলো, কিছু খাবে? ভালো পিৎজা আছে। না। কর্নিয়াক আছে, দেব? দিতে পারো। লিরা আছে তো তোমার কাছে? আছে। এখানে আগে দাম দিতে হয়। জামশেদ 1000 লিরার একটা নোট বের করলো। ছেলেটা নোট হাতে নিতে নিতে বলল, বেন ওয়াটসনের সঙ্গে তোমার কি দরকার? আছে একটা দরকার। তুমি কি পুলিশের লোক? না। জামশেদ লক্ষ্য করল মাস্তান ধরনের একটি ছেলে এসে ঢুকেছে। ঠিক মতো দাঁড়াতেও পারছে না, টলছে। ছেলেটি গিয়ে দাঁড়িয়েছে মেয়েটির টেবিলের সামনে। নিশ্চয়ই কোনো ঝামেলা বাঁধাতে চায়। জামশেদ কান খাড়া করল। মিস, আমি কি তোমার টেবিলে বসতে পারি? আমি একজনের জন্য অপেক্ষা করছি। তুমি দয়া করে অন্য টেবিলে বসো। যার জন্য অপেক্ষা করছো সে তো আর আসছে না। আসবে। যখন আসবে তখন ছেড়ে দেব। জামশেদ লক্ষ্য করল মেয়েটির মুখ ফ্যাকাশে হয়ে উঠেছে। মেয়েটি উঠে দাঁড়ালো। উঠছ কেন? আমি অন্য কোথাও বসবো। কেন? আমাকে পছন্দ হচ্ছে না? পছন্দ অপছন্দের কথা না, আমি বাড়ি চলে যাব। এখনই বাড়ি যাবে কেন? রাত তো মাত্র শুরু। কাউন্টারের ছেলেটি বলল, এই, ঝামেলা করবে না। ঝামেলা? এটা মাতলামির জায়গা না। কি? তুই আমাকে মাতাল বললি? মাতাল টাতাল বলিনি। যাও, অন্য কোথাও যাও। এইখানে এই মেয়ের হাত ধরে বসে থাকবো, দেখি কোন শালা কি বলে। লোকটি পকেট থেকে আধ হাত লম্বা একটা ছোরা বের করলো। মেয়েটির মুখ রক্তশূন্য হয়ে গেল। বুড়ো ভয় পেয়ে উঠে দাঁড়িয়েছে। সে এই ঝামেলায় থাকতে চায় না। কাউন্টারের ছেলেটিও ভয় পেয়েছে। জামশেদ উঠে এগিয়ে এলো। খুব ঠান্ডা স্বরে বলল, মেয়েটিকে ছেড়ে দাও। কেন? তুই ফুর্তি করতে চাস? ওর হাত ছাড়ো। মাতালটা হাত ছেড়ে দিল, কিন্তু নিমেষেই বাঁ হাতে ছোরাটা তুলল। তোলার ভঙ্গি বলে দিচ্ছে ছোরা সে অতীতে অনেকবার ব্যবহার করেছে, আজকেও করবে, কারণ মদের প্রভাবে তার বুদ্ধি ঘোলা হয়ে গেছে। জামশেদ দ্রুত ভাবতে চেষ্টা করলো। ছোকরা লেফট হ্যান্ডার কিনা তা বোঝা যাচ্ছে না। অনেক সময় প্রতিপক্ষকে ধোঁকায় ফেলার জন্য এই কাণ্ডটি করা হয়। আক্রমণের ঠিক আগের মুহূর্তে ছোরা চলে আসে ডান হাতে। জামশেদ এক দৃষ্টে মাতালটার দিকে তাকিয়ে অপেক্ষা করতে লাগলো। অপেক্ষা করার মতো কষ্টকর কিছুই নেই। তাছাড়া বয়সের জন্য ইন্দ্রিয় আগের মতো সজাগ রাখা যায় না। জামশেদের কপালে বিন্দু বিন্দু ঘাম জমল। এগিয়ে আসছে, এখন ঝাঁপিয়ে পড়বে। যা ভাবা গিয়েছিল তাই। সে তার ডান হাতেই ছোরাটি ব্যবহার করবে। ধোঁকা দেবার উদ্দেশ্যে বাঁ হাতে রেখেছে ছুরি। ছুরি হাত বদল হবার আগ মুহূর্তেই কিছু একটা করতে হবে। মেয়েটি কুলকুল করে ঘামছিল। সে দেখল ছুরি হাতে বাঘের মতো বয়স্ক লোকটার উপর ঝাঁপিয়ে পড়েছে মাতালটি। মেয়েটি চোখ বন্ধ করে ফেলল। চোখ মেলে সে যে দৃশ্য দেখল তার জন্য সে মোটেই প্রস্তুত ছিল না। দেখল বয়স্ক লোকটি নিজের জায়গায় ফিরে যাচ্ছে। 4-5 ফুট দূরে চিত হয়ে পড়ে আছে মাতালটি। খুব সম্ভব তার নাক ভেঙে গেছে, গল গল করে রক্ত পড়ছে। সে দারুণ অবাক হয়ে ঘাড় ঘুরিয়ে দেখছে বয়স্ক লোকটিকে। জামশেদ তার টেবিলে ফিরে আসতে ছেলেটি দৌড়ে এলো। স্যার, ভালো কর্নিয়াক আছে, দেব? না। টাকা লাগবে না। না, আমি এখন উঠব। স্যার, আপনি যদি কিছুক্ষণ অপেক্ষা করেন তাহলে বেনের সঙ্গে দেখা হবে। বেন ওয়াটসন 1টার দিকে আসবে। জামশেদ উঠে দাঁড়ালো। স্যার, একটু যদি বসেন। না, আমি এখন যাব।
বেন ওয়াটসনকে আপনার কথা কি বলবো? কিছু বলতে হবে না। আপনার নাম? আমার নাম বলার কোনো প্রয়োজন নেই। আপনি কি আবার আসবেন? হ্যাঁ, আসতে পারি, নাও আসতে পারি। জামশেদ রেস্টুরেন্ট থেকে বের হয়েই মেয়েটিকে দেখতে পেল। সে খুব সম্ভব জামশেদের জন্য অপেক্ষা করছিল। তাকে বের হতে দেখেই দ্রুত পায়ে এগিয়ে এলো। আমি আপনাকে ধন্যবাদ দেবার জন্য অপেক্ষা করছিলাম। ধন্যবাদ দেবার কোনো প্রয়োজন নেই। আমি কি আপনার নাম জানতে পারি? জামশেদ সে কথার উত্তর না দিয়ে মৃদুস্বরে বলল, মেয়েদের এত রাতে একা একা বাইরে থাকাটা ঠিক না। আমি আমার এক বন্ধুর জন্য অপেক্ষা করছিলাম। আমার বন্ধু একজন পুলিশ অফিসার। ও, আপনাকে অনেক ধন্যবাদ। শুভরাত্রি। শুভরাত্রি। রুন কখনো সকালে উঠতে পারে না। 9টার সময় বেডটি খেয়ে সে খবরের কাগজ পড়তে বসে। খেলাধুলা এবং আইন আদালত এই দুটি অংশ পড়তে পড়তে 10টা বেজে যায়। রোজই সে দাঁত ব্রাশ করতে যায় 10টার পর। আজ একটা বিচিত্র কারণে রুটিনের ব্যতিক্রম হলো। শেষ রাতের দিকে রুন একটি ভয়াবহ দুঃস্বপ্ন দেখেছে। যেন সে এবং অ্যানি সমুদ্রের ধারে বেড়াতে গিয়েছে, কিন্তু অ্যানির গায়ে কোনো কাপড় নেই। সে খুব বিরক্ত হয়ে বলল, এইসব কি অসভ্যতা অ্যানি, ছি। ঠিক তখন অ্যানি ভয় পাওয়া স্বরে বলল, মা, পালাও, ওরা আমাদের ধরতে আসছে। রুন চমকে পেছনে দেখল 3টি বদ্ধ উন্মাদ ছুটে আসছে তাদের দিকে। তাদের গায়েও কোনো কাপড় নেই। রুন দৌড়াতে শুরু করলো, কিন্তু অ্যানি সেরকম দৌড়াতে পারছে না। পাগলগুলো শেষ পর্যন্ত অ্যানিকে ধরে ফেলল। রুন শুনল অ্যানি প্রাণপণে চেঁচাচ্ছে, জামশেদ, আমাকে বাঁচাও। রুন এই সময় জেগে উঠল। পরপর 2 পেগ ব্র্যান্ডি খেয়ে বাইরে এসে দেখল ভোর হয়েছে। অ্যানি জগিং স্যুট পরে দৌড়াচ্ছে বাড়ির সামনের খোলা মাঠটায়। রুন একবার ভাবল অ্যানিকে ডাকে, কিন্তু ডাকল না। রেলিংয়ে ভর দিয়ে তাকিয়ে রইল। স্বপ্নের ঘোর তার তখনও কাটেনি, এখনও গা কাঁপছে। রুন দেখল জামশেদ নিচে নেমে যাচ্ছে, হাতে ইশারা করে ডাকছে অ্যানিকে, কি যেন বলছে। উপর থেকে ঠিক শোনা যাচ্ছে না। রুন নিচে নেমে এলো। জামশেদ ভারী গলায় উপদেশ দিচ্ছে অ্যানিকে, তুমি ভালোই দৌড়াচ্ছ, কিন্তু শুরুটা ভালো হচ্ছে না। দৌড়ের শুরুটাই আসল। ঠিক সময় শুরু করতে হবে, সমস্ত ইন্দ্রিয় সজাগ রাখতে হবে। অ্যানি বলল, তুমি কি আমাকে শেখাবে? আমি জানি আমি ভালো দৌড়াতে পারি, কিন্তু শুরুটা আমার সত্যিই খারাপ। রুন দেখল জামশেদ গম্ভীর হয়ে আছে। এই লোকটি কি সহজ হতে জানে না? আমাকে তুমি শেখাবে, প্লিজ? হ্যাঁ, শেখাবো, এসো আমার সঙ্গে। রুন লক্ষ্য করল অ্যানির সমস্ত চোখ মুখ উজ্জ্বল হয়ে উঠেছে। এইসব মোটেই ভালো লক্ষণ নয়। মেয়েটি ক্রমে ক্রমেই অপরিচিত এক ভয়ঙ্কর লোকের দিকে ঝুঁকে পড়ছে। রুন ভিকিকে টেলিফোন করলো দুপুরে। ভিকি টাকা পয়সার কি একটা সুরাহা করবার জন্য রুমে গিয়েছে। গতকালই ফেরার কথা ছিল, ফেরেনি। হ্যালো ভিকি। হ্যাঁ, কী ব্যাপার? গতকাল রাতে আমি একটা দুঃস্বপ্ন দেখেছি। তাই নাকি? হ্যাঁ, শোনো, কি দেখলাম। ভিকি ভ্রু কুচকে শুনতে লাগলো। লং ডিস্টেন্স কল, প্রচুর বিল উঠবে, কিন্তু উপায় নেই, শুনতেই হবে। স্বপ্নের কথা ভিকিকে 10 মিনিট ধরে শুনতে হলো। সবশেষে রুন বলল, আমার খুব ভয় লাগছে। ভয়ের কিছু নেই, স্বপ্ন স্বপ্নই। হোক স্বপ্ন, তুমি আজকেই চলে আসবে। আমি আসতে পারছি না, টাকার কোনো ব্যবস্থা করতে পারিনি। কবে আসবে? দেখি। টেলিফোন রেখে দেওয়ার আগে ভিকি বলল, বড্ড ঝামেলায় পড়ে গেছি। তুমি কিছু টাকার ব্যবস্থা করতে পারো নাকি রুন? আমি আমি কোত্থেকে করব? তোমার তো অনেক গয়না টয়না আছে। রুন জবাব না দিয়ে টেলিফোন রেখে দিল। ভিকি ছোট্ট একটা নিঃশ্বাস ফেলল। রুন আজ কিছু কেনাকাটা করবে বলে ভেবে রেখেছিল, কিন্তু মত বদলালো। দুঃস্বপ্ন দেখার পর তার আর কোথাও যেতে ইচ্ছে করছিল না। সে ঠিক করলো আজ সে সারাদিনই ঘরে থাকবে। আজ রান্না করলে কেমন হয়? অনেক দিন কোনো রান্নাবান্না করা হয়নি, কিন্তু রান্না করার ইচ্ছাটা স্থায়ী হলো না। রুন টিভি খুলে টিভির সামনে বসে রইল। কিছুক্ষণ পর টিভি দেখতেও ভালো লাগলো না। সমস্ত দিন ঘরে বসে থাকাটা এমন ক্লান্তির ব্যাপার তা তার জানা ছিল না। দুপুরের দিকে অতিষ্ঠ হয়ে এত্রাকে টেলিফোন করলো। এত্রা, তুমি কি সন্ধ্যার পর আসতে পারো? নিশ্চয়ই পারি। কি ব্যাপার? ব্যাপার কিছু নয়, গল্পগুজব করা যাবে। বাইরে কোথাও খেতে চাও? বনভিলে চমৎকার একটা রেস্টুরেন্ট আছে। না, আজ আমি কোথাও বেরোবো না ঠিক করেছি। এত্রা খানিকক্ষণ চুপ করে থেকে বলল, ভিকি ফেরেনি? না। কবে ফিরবে জানো?
আমি ঠিক জানি না, কাল ফিরতেও পারে। ভিকি তো শুনলাম দারুণ ঝামেলায় পড়েছে। কী ঝামেলা? ওর একটা সিল্কের কারখানা শুনলাম বন্ধ হয়ে গেছে। রুন অবাক হয়ে বলল, কই, আমি তো কিছু জানি না। তোমাকে কিছু বলেনি? না। আচ্ছা, আমি এসে বলবো। রুনের মন একটু খারাপ হলো। ভিকি তাহলে সত্যি সত্যি বড় রকমের ঝামেলায় পড়েছে। তাকে সাহায্য করা উচিত। রুন ইচ্ছা করলেই তা পারে। মোটা অঙ্কের টাকা রুনের আছে, তার নিজস্ব টাকা। এবং টাকা যে আছে তা ভিকি নিজেও জানে না। রুনের বাবা বলে দিয়েছিল, কিছু কিছু জিনিস স্বামীদের জানতে নেই। একটি হচ্ছে স্ত্রীদের ব্যাংক ব্যালেন্স। তোমার টাকাটা হচ্ছে তোমার দুঃসময়ের জন্য, ভিকির দুঃসময়ের জন্য নয়। রুন বলেছিল, কিন্তু বাবা, ধরো ভিকি একেবারে নিঃস্ব হয়ে পড়ল, তখন তখন তুমি ওকে ছেড়ে চলে আসবে। বাবার কথা এখন মনে না রাখলেও চলবে। বাবা মারা গেছে, কাজেই খবরদারি করবার জন্য ছুটে আসবে না। রুন তার ব্যাংকে টেলিফোন করলো। আমি মোটা অঙ্কের কিছু টাকা তুলতে চাই। কতদিনের মধ্যে? 1 সপ্তাহ। ক্যাশ হলে পারা যাবে না। ক্যাশ নয়, ক্রসড চেক করে দিলেই হবে। পারা যাবে? কোন কারেন্সি? ইটালিয়ান হলেই হবে। পারা যাবে? যাবে, তবে আপনার একটি চিঠি লাগবে। বেশ, চেক রেডি করে রাখুন। আপনার ঠিকানায় পাঠাবো? না, শুধু রেডি করে রাখুন। রুন টাকার পরিমাণ এবং ক্রস চেকের নাম বলল। ব্যাপারটা যে এত সহজে হবে তা তার ধারণা ছিল না। সুইস ব্যাংকগুলি খুব এফিশিয়েন্ট। এত্রা এলো রাত 9টার দিকে। রুন হালকা গোলাপি একটি স্কার্ট পরে বসেছিল লবিতে। এত্রা হাসি মুখে বলল, আমরা যত বুড়ো হচ্ছি তুমি ততই রূপসী হচ্ছ। রুন তরল গলায় হাসল। এত্রা রুনের কাঁধে হাত রাখল। কাঁধে সে হাত স্থায়ী হলো না, নিচের দিকে নেমে আসতে লাগলো। রুন কিছু বলল না। লবি অন্ধকার, কেউ কিছু দেখছে না। এত্রা হালকা গলায় বলল, ভিকি বেচারা তো মহা বিপদে পড়েছে। রুন বলল, ঠিক কত টাকা হলে সে বিপদ থেকে মুক্তি পায়? কেন জিজ্ঞেস করছো? জানবার জন্য। সাময়িক মুক্তি না চিরকালের জন্য মুক্তি? চিরকালের জন্য মুক্তি। অনেক টাকার ব্যাপার, $1 মিলিয়ন। এত টাকা? হ্যাঁ, সে ঝামেলাটা পাকিয়েছে বড় করেই। এত্রা রুনের জামার হুক খুলতে চেষ্টা করলো। রুন তেমন বাধা দিল না। একবার শুধু অস্পষ্ট স্বরে বলল, আহ, কি করছো? কিছুই করছি না রুন। এত্রা আরও এগিয়ে এলো। রুন বলল, ভিকি একটা অপদার্থ, তবু মনে হয় আমি ওকে পছন্দ করি। তা হয়তো হবে। ইদানিং বেচারা ঘুমাতে পারছে না, আমি ওকে সাহায্য করতে চাই। এত্রা রুনের কথা ঠিক শুনতে পায়নি। সে জামার হুকটি খুলে ফেলেছে। জলপরীর মতো একটি অর্ধনগ্ন নারী পাশে থাকলে কথাবার্তায় মন দেয়া যায় না। এত্রা সেই রাতটা সেখানেই কাটালো।